আসসালামু আলাইকুম। আজ আমরা ক্রিস্টোফার ব্রাউনিংয়ের একটা অসাধারণ বই অর্ডিনারি মেন নিয়ে কথা বলবো। এই বইটা আমাদের এমন এক ভয়ঙ্কর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যা শুনলে রীতিমতো গায়ে কাটা দেয়। তো চলুন এই যুগান্তকারী গবেষণার একেবারে গভীরে যাওয়া যাক। প্রশ্নটা খুবই সহজ কিন্তু উত্তরটা ভয়ঙ্কর। কিভাবে একেবারে সাধারণ আমাদের মতো মানুষেরা গণহত্যাকারীতে পরিণত হতে পারে? এই অস্বস্তিকর প্রশ্নটাই বইটার একেবারে মূল কথা। চলুন আজ এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো এই বইয়ের ফোকাসটা কিন্তু কোনো বিশেষ ট্রেনিং পাওয়া সৈন্যদলের উপর না, বরং এটা জার্মানির হ্যামবার্গ শহরের প্রায় ৫০০ জন সাধারণ পুরুষকে নিয়ে তৈরি একটা ইউনিট, রিজার্ভ পুলিশ ব্যাটালিয়ন 101-এর কথা বলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সাধারণ মানুষগুলোই কিন্তু এক ভয়াবহ ইতিহাসের জন্ম দিয়েছিল। তাদের উপর দায়িত্ব ছিল হাজার হাজার ইহুদি পুরুষ মহিলা, এমনকি শিশুদের গুলি করে মারা। শুধু তাই না, আরও হাজার হাজার মানুষকে পোল্যান্ডের ট্রেবলিঙ্কা ডেথ ক্যাম্পে পাঠানোর কাজটাও তারাই করত। ভাবা যায় ১৯৪২ সালে পোল্যান্ডে ইহুদিদের উপর যে ভয়াবহ গণহত্যা চালানো হয়েছিল, এরা ছিল তারই একটা অংশ। আচ্ছা, এখন প্রশ্ন হলো কারা ছিল এই হত্যাকারীরা? তারা কি জন্ম থেকেই কোনো দানব ছিল, নাকি তারা ছিল একেবারেই সাধারণ মানুষ যারা শুধু পরিস্থিতির চাপে পড়ে এমনটা করেছে? এই ধারণাটাকেই বইটা ভেঙে দেয়। সবচেয়ে বড় যে ধাক্কাটা লাগে সেটা হলো এরা কিন্তু কোনো তরুণ নাৎসি আদর্শে পুরোপুরি ডুবে থাকা এসএস ফ্যানাটিক ছিল না, একদমই না। এই যে দেখুন, মাত্র ২৫%, মানে এই ব্যাটালিয়নের সাধারণ পুলিশদের মধ্যে মাত্র ১/৪ নাৎসি পার্টির সদস্য ছিল। তার মানে বেশিরভাগই কিন্তু পার্টির সদস্যও ছিল না। এই তথ্যটাই কিন্তু হত্যাকারীদের সম্পর্কে আমাদের সব ধারণা উল্টোপালট করে দেয়। তাহলে কেমন ছিল এই সাধারণ মানুষদের প্রোফাইল? দেখুন, এরা ছিল মধ্যবয়সী, সবারই পরিবার ছিল। বয়স ৩০-এর কোঠার শেষে বা ৪০-এর শুরুতে। বেশিরভাগই শ্রমিক শ্রেণী বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা। ডক ওয়ার্কার, ট্রাক ড্রাইভার, সেলসম্যান, এইসব। এরা কিন্তু কোনো এলিট ফোর্সের ভলেন্টিয়ার ছিল না। এদেরকে পুলিশ রিজার্ভিস্ট হিসেবে ডেকে পাঠানো হয়েছিল। আর এরা ছিল হামবার্গ শহরের, যেটাকে জার্মানির সবচেয়ে কম নাৎসি প্রভাবিত শহরগুলোর একটা বলে মনে করা হতো। মানে সব দিক থেকেই তারা ছিল এমন মানুষ যাদের দিয়ে এমন নৃংস কাজ করানো সম্ভব, এটা ভাবাই কঠিন। এবার আসি বইটার একেবারে কেন্দ্রবিন্দুতে। পোল্যান্ডের ইয়োজেফুফ নামের একটা গ্রাম। এখানে এই ব্যাটালিয়ন তাদের প্রথম বড়সড় হত্যাকাণ্ডের মিশনে নামে। দিনটা ছিল ১৯৪২ সালের ১৩ই জুলাই। এই ব্যাটালিয়নকে নির্দেশ দেওয়া হল গ্রামের ১৫০০ ইহুদি সাধারণ নাগরিককে, পুরুষ, নারী, শিশু সবাইকে একসাথে জড়ো করে গুলি করে মেরে ফেলতে হবে। এক ভয়াবহ নির্দেশ। কিন্তু এই গণহত্যা শুরু হওয়ার ঠিক আগেই তাদের কমান্ডার মেজর উইলহেম ট্র্যাপ একটা অদ্ভুত প্রস্তাব দেন। তিনি বলেন, যদি এখানকার বয়স্কদের মধ্যে কেউ মনে করে যে এই কাজটা তার দ্বারা সম্ভব না, সে চাইলে সরে দাঁড়াতে পারে। ভাবুন একবার। তো একদিকে ছিল কোনো রকম শাস্তি ছাড়াই এই ভয়ঙ্কর কাজটা থেকে সরে আসার একটা পরিষ্কার সুযোগ, আর অন্যদিকে কি হলো ফলাফল? ৫০০ জনের মধ্যে মাত্র ১২ লোক প্রথমে সরে দাঁড়ালো, মাত্র ১২ জন। এই যে একটা সুযোগ থাকা সত্ত্বেও প্রায় সবাই অংশ নিল, এটাই পুরো ঘটনাটার সবচেয়ে ভয়ঙ্কর দিক। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, কেন তারা এটা করল? ব্রাউনিং এই অবিশ্বাস্য, অচিন্তনীয় আচরণের কি ব্যাখ্যা দিচ্ছেন? চলুন সেটা দেখি। ব্রাউনিং বলছেন এর পেছনে কোনো একটা কারণ ছিল না, বরং বেশ কয়েকটা শক্তিশালী পরিস্থিতিগত চাপ একসাথে কাজ করেছিল। প্রথমত, কর্তৃপক্ষের আদেশ মেনে চলার একটা প্রবণতা, মানে বস যা বলছে তা শুনতে হবে, সেটা যতই ভয়ঙ্কর হোক না কেন। দ্বিতীয়ত, দলের বাকিদের কাছে দুর্বল বা কাপুরুষ হিসেবে পরিচিত হওয়ার ভয়, মানে সময় করছে, আমি না করলে কি বলবে। তৃতীয়ত, দূরত্ব তৈরি করা আর অমানবিকীকরণ। যুদ্ধ আর বর্ণবাদী প্রচারণার কারণে শিকারদেরকে অন্য ভাবাটা সহজ হয়ে গিয়েছিল, তাদের আর মানুষ বলেই মনে হচ্ছিল না। আর সবশেষে নিষ্ঠুরতার রুটিন হয়ে যাওয়া, যেটা একসময় ভাবাও যেত না, সেটাই একজন পুলিশের ভাষায় হয়ে গিয়েছিল তাদের রোজকার রুটি-রুজি। এই অমানবিকীকরণ বা ডিহিউম্যানাইজেশন জিনিসটা একটু বোঝা দরকার। এটা হলো কোনো মানুষ বা গোষ্ঠীকে তার মানবিক গুণাবলী থেকে বঞ্চিত করা। ব্রাউনিং নিজে বলেছেন, অন্যকে অমানবিক করে তোলার এই প্রক্রিয়াটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরিতে অমছং সাহায্য করেছিল, যা হত্যাকে সহজ করে দেয়। মানে তীব্র ঘৃণার থেকেও বড় ব্যাপার ছিল এই মানসিক দূরত্বটা। আসলে একটা ইউনিটের সদস্য হিসেবে তারা একা হয়ে যেতে ভয় পেত। তারা সবার সাথে থাকতে চাইত, একটা কমিউনিটির অংশ হতে চাইত। আর সেই একসাথে থাকার মূল্যটাই ছিল এই নিষ্ঠুরতার সাথে মানিয়ে নেওয়া। দলের সাথে থাকার চাপটা ছিল প্রচণ্ড। চলুন এবার এই আলোচনার একেবারে শেষ পর্যায়ে যাই। বইটির উপসংহারটা কিন্তু আরও বেশি অস্বস্তিকর।
ব্রাউনিং একদম পরিষ্কার করে বলেছেন, শেষ পর্যন্ত মানবিক দায়িত্বটা কিন্তু ব্যক্তিগত, কারণ কিছু লোক তো ঠিকই না বলেছিল, তারা হত্যা করতে অস্বীকার করেছিল, আর এটাই প্রমাণ করে যে একটা অন্য পথ বেছে নেওয়ার সুযোগ সব সময়ই ছিল। আর এখানেই বইটার সবচেয়ে শিওরে ওঠার মতো সতর্ক বার্তাটা লুকিয়ে আছে। ব্রাউনিং প্রশ্ন তুলেছেন, যদি রিজার্ভ পুলিশ ব্যাটালিয়ন ১০১-এর সাধারণ মানুষগুলো এমন পরিস্থিতিতে হত্যাকারী হয়ে উঠতে পারে, তাহলে কোন সমাজের মানুষরা পারবে না? এটা একটা ভয়ঙ্কর প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের ইতিহাস বিশ্লেষণের বাইরে নিয়ে আসে আর এক গভীর ব্যক্তিগত আর অস্বস্তিকর ভাবনার মুখোমুখি করে। এমন একটা পরিস্থিতিতে পড়লে একজন সাধারণ মানুষ আসলে কি করত?